তো আমি তখন দিল্লিতে চাকরি করছি, এটা হচ্ছে 2013। দিল্লিতে কিসের চাকরি করছো? আমি সেলসের চাকরি করতাম, ওই যে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ারিং এর পর দিল্লিতে গিয়ে সেলসের চাকরি করছো। হ্যাঁ, এবং অদ্ভুত ব্যাপার, আমি তখন আমার MBA শেষ হচ্ছে, ক্যাম্পাসিংয়ের সময় যেদিন আমি প্রথম চাকরি পাই সেদিন আমার প্রথম ছবি রিলিজ করে দত্ত ভার্সেস দত্ত, অন দ্য সেম ডে। বাবা, এটা তো একটা আইরনি। হ্যাঁ, আমি এক হাতে সেলসের জব লেটার নিয়ে প্রিমিয়ারে গেছিলাম। অসাধারণ। এবং তারপরে যেটা কি হয়, তারপরে সিনেমাটা মোটামুটি ভালোই চলেছিল। আর এটা কলকাতা শহর ছেড়ে বাইরে যাওয়ার একটা ইয়ে, হয়তো এখন লোকে বলবে যে তোমার তো সিনেমাটা হয়ে গেছিল, তুমি ওটা চুজ করলে না কেন, কিন্তু বাঙালিকে তো চাকরি করতে হবে। কারেক্ট, একদম বাঙালিকে চাকরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো আমি তখন 2013-এ দিল্লি গেলাম। দিল্লিতে গেলাম না, দিল্লিতে গিয়ে পড়লাম, আমাকে ফেলা হলো সেই কাউন্ট অফ মন্টে ক্রিস্টোতে। ওই যে আমাদের যে প্রোটাগনিস্ট, তাকে যেরকম একটা দ্বীপে ফেলে দেওয়া হয়েছিল, আমি দিল্লিতে গিয়ে পড়লাম। গিয়ে দেখি যে আমি কোথায় এলাম, ভাষা ছেড়ে দাও, এই মানসিকতাটাই আলাদা। হ্যাঁ, আর ছোট ছোট জিনিস, যে পরোটা যে আসলে আটার তৈরি হয় আমি জানতাম না। আমরা শুধু এই বঙ্গদেশে ময়দার পরোটা খাচ্ছি, গোটা দেশ আটার পরোটা খাচ্ছে, আটার লুচিও খাচ্ছে। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। যাই হোক, এইগুলো প্রচণ্ড কালচার শক। তারপরে যেমন ধরো, আমার এক বন্ধু, সে মানে আমার সঙ্গে যে থাকতো, সে ইন্দোরের ছেলে, সে দেখি সব কিছুকে সবজি বলছে। বলছে আজ চিকেন কি সবজি বানালে? আমরা 1 সেকেন্ড দাঁড়া, চিকেন কোনো সবজি নয়। বলে আরে বাঙালি শুন, ये सब्जी मतलब जिसमें ग्रेवी रहता है, आलू रहता है, सब कुछ। ও হরি। তার এবার আমি সেলস করতে গিয়ে বুঝতে পারলাম যে এটা আমার দ্বারা হবে না। আচ্ছা, বিক্রি করতে পেরেছিলে? না, আচ্ছা, পারিনি। তার কারণ হচ্ছে মিডিয়া সেলসে ছিলাম, একটা খুব নামকরা টেলিভিশন কোম্পানিতে আমি কাজ করতাম। সেখানে আমার যা টার্গেট ছিল 100, যদি 100 আমার টার্গেট হয়, আমি 25 করে উঠতে পেরেছিলাম সারা বছরে। আচ্ছা, তাও আমার সিনিয়ররা আমাকে হেল্প করেছিল করে। আমি বুঝলাম যে আমি এটা পাচ্ছি না। এবার থ্যাঙ্কফুলি যেটা হয়, আমি ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর না তার দূত পাঠান জীবনে, যে যখন তুমি খুব খারাপ অবস্থায় তখন কিছু দূত আসবে। এরকম কিছু দূত বন্ধুরূপে আমার জীবনে দেখা দিয়েছিল দিল্লি শহরে। তারা সবাই কলকাতা ছেড়ে আসা বাঙালি। এবং বাঙালি, কলকাতার বাঙালি বা পশ্চিমবঙ্গের বাঙালির যে এটা একটা ক্যারেক্টারিস্টিক, এটা আমি নিজে ছিলাম বলে আমি বলছি, যে যেই মুহূর্তে তারা কলকাতা ছেড়ে বাইরে গেল, কলকাতাটা একটা স্বপ্ন রাজ্য হয়ে গেল। যে যা অসুবিধে ছিল, মিনিবাসে ভিড়, কোনো অসুবিধে নেই, আমাকে এখান থেকে নিয়ে কলকাতায় ফেরত নিয়ে যা, এইটা একটা চলে। তো এই 5-6 জন আমরা একসঙ্গে থাকতে শুরু করলাম। তা ওটা একটা মিনি কলকাতা হয়ে গেল। সেখানে আমার এক বন্ধু কলকাতা থেকে এলো, সে তখন আমার প্রাক্তন কোম্পানিতে, সে তখন প্রডিউসারের কাজ করছে। তো সে আমাকে, আড্ডা হচ্ছে, তার মধ্যে সে আমাকে বললো যে তুই একটা অডিশন দে না। আমি দূর, আমার দ্বারা হবে না। কি তুমি ওনা দে না। তো আমি পুজোর সময় গেলাম। পুজোর সময় গিয়ে সেখানে লোকজনের সঙ্গে আলাপ হলো, 11-12টা রাউন্ড অডিশন হলো। তারপরে দেখলাম হঠাৎ করে ব্যাপারটা হয়ে গেল। এবার দুটো জিনিস, এক হচ্ছে যে আমি একটা সম্পূর্ণ নন ক্রিয়েটিভ ফিল্ড থেকে একটা ক্রিয়েটিভ ফিল্ডে যাবার একটা সুযোগ পেয়েছি। সেই যে ঘটনাগুলো বলছিলাম তোমায় 12-এ যেটা মনে হতো, সেইগুলো আবার আস্তে আস্তে খুলতে শুরু করলো। কারণ কলেজে উঠে আমি ব্যান্ড করেছি, আমি ড্রামস বাজাতাম, আমি গান গাইতাম, ব্যান্ড এগোয়নি। আমি থিয়েটার করেছি কিছু বছর, সেটা এগোয়নি। তার প্রধান কারণ হচ্ছে আমি কেন, আমার বাড়ি যাওয়ার তাড়া, আমি সবসময় বাড়ি যেতে চাই। গান বাজনা থিয়েটারে বাড়ি যাওয়ার কথা চিন্তা করলে হবে না, তোমাকে পড়ে থাকতে হবে, সেই এফার্টটা আমি দিতে পারিনি। কিন্তু ইচ্ছেটা রয়ে গেছে। হয়তো কোথাও একটা মেধা ছিল, কিন্তু যেটা এখন এই দুনিয়ায় দাঁড়িয়ে যেটা পরিষ্কার, সেটা হচ্ছে যে শুধু ট্যালেন্ট দিয়ে হয় না। ট্যালেন্ট ইজ নাথিং, ট্যালেন্ট ইজ 10%, 90% ইজ হার্ডওয়ার্ক। এটা আমি অন ক্যামেরা বলছি। তো কিন্তু ওই যেগুলো আমি একটু পারি, একটু করতে পারি, হয়তো একটু সুরটা মেলাতে পারি, হয়তো 2 লাইন ছন্দে লিখতে পারি, একটু গুছিয়ে কথা বলতে পারি, এইগুলো আবার জেগে জেগে উঠছে। এসে যখন শুরু করলাম তখন দেখলাম যে আমাকে যার শোতে অ্যাজ অ্যান ইন্টার্ন বা অ্যাজ অ্যান অবজারভার রাখা হয়েছে, সেই ভদ্রলোকের নাম মীর আফসার আলী। তিনি সকালবেলা শো করবেন, আমায় তাকে শ্যাডো করতে হবে। আমার তো হয়ে গেছে, ভালো কথা। তো 2014 নভেম্বর মাস, 24শে নভেম্বর, ইনসিডেন্টালি আমার এই 2024শে নভেম্বরে আমার 10 বছর কমপ্লিট হবে অন এয়ার, 10 years অফ মি বিং অন এয়ার। তো প্রথম সেই সব শুরু হয়েছিল 8:35-এ একটা ট্রাফিক আপডেট দিয়ে। ট্রাফিক আপডেট কি, যারা শুনছেন
তারা রাস্তায় আছেন, তারা মেসেজ পাঠাচ্ছেন, আমি সেই মেসেজগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। এইটুকুই আমার কাজ ছিল। এই ঘটনাটা আমি আগেও বলেছি এবং তোমার সঙ্গে প্রথমবার আড্ডা হচ্ছে তাই আমি বলছি যে মাইক অন আছে, উল্টো দিকে মীরদা দাঁড়িয়ে আছে। আমাকে প্রথম ইন্ট্রোডিউস করলেন মীর আফসার আলী ইন হিজ স্টাইল ইন্ট্রোডিউসিং, যে আমাদের একটা নতুন ছেলে এসছে, একটা জোরে হাততালি হয়ে ও যে ওকে বললো প্রথমে তুমি ট্রাফিকের ইনফরমেশানটা দিয়ে দাও, কে কী মেসেজ পাঠিয়েছে বলো। আমি একটা খাতায় লিখেছিলাম, আমি দেখছি আমি নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছি না। আমি এটা কী হচ্ছে আমার সঙ্গে। আমার হাতের লেখার উপর একটা গর্ব ছিল, আমি ভালো, সেটা এখন আর নেই, এই টাইপ করে করে যা হয়েছে হাতে আর লেখা হয় না। আমি নিজের লেখা পড়তে পারি। মীরদা সামহাউ হি ম্যানেজড ইট, আমি ক্যাপ্টেন বলি, আমি এখানেও ক্যাপ্টেনই বলবো, ক্যাপ্টেন ম্যানেজড ইট সামহাউ। তারপর করে মাইক অফ করে আমাকে জীবনের প্রথম শিক্ষা, মানে রেডিও জীবনের, ক্যারিয়ার জীবনের, পারফরমেন্স জীবনের প্রথম বড় শিক্ষা দিয়েছিলেন। উনি বলেছিলেন যে সোমক, একটা কথা তোমায় বলছি, যে বল থেকে যেন চোখ না সরে। তুমি সেই বলে সেটাকে ডিফেন্ড করবে, সেটাতে 1 রান নেবে, 4 মারবে না 6 মারবে, সেটা পরের ব্যাপার। আগে ব্যাটে বলে লাগাও। বল কোথায় যাবে তোমার দেখার দরকার নেই, তুমি আগে হিট করো, বল থেকে যেন চোখ না সরে।